প্রিয় দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেসে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। দর্শক, আজকের এশিয়ান বিজনেসের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সাথে জনাব KSM মুস্তাফিজুর রহমান, প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। সেই সাথে আমাদের সাথে আছেন জনাব খবির উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্রিয়াব। থ্যাংক ইউ। স্বাগত জানাচ্ছি আপনার দুজনকে আমাদের আজকের এশিয়ান বিজনেসে। আমি শুরুতেই আপনাকে জানতে চাইছি যে যেহেতু 2025-26 এবারে বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এবারে, তো কি মনে হচ্ছে? আমি প্রথমেই আপনাদের কাছে যে বিষয়টা শুরু করতে যাচ্ছি প্রশ্ন করে, আপনাদের প্রত্যেকেই প্রশ্নটা করবো, সেটা হচ্ছে যে কেমন হলো এবারে বাজেট? ধন্যবাদ। আপনি আপনার অনুষ্ঠানে শিরোনাম দিয়েছেন বাজেটের, অন্তর্বর্তী সরকারের বাজেটের চ্যালেঞ্জ। যদি সেখান থেকে শুরু করি তাহলে বলতে হবে যে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন এবং নির্বাচন যদি আপনার বাজেট শেষ হবার আগেই তাদের টেনুর যদি শেষ হয়ে যায়, তাহলে ধরুন এক ধরনের চ্যালেঞ্জ তো রয়ে গেছে যে তাদের নির্বাচন নিয়ে ব্যতিব্যস্ত হবে, বাজেটের যেগুলো প্রতিশ্রুতি আছে সেগুলোকে বাস্তবায়ন করাটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এমনিতেই প্রত্যেকটা বাজেটে দুই ধরনের চ্যালেঞ্জ থাকে। একটা হলো ধরেন বহির্বিশ্বের সাথে সম্পর্কিত যেগুলো বিষয়, সেগুলো একটা চ্যালেঞ্জ থাকে, এবং আভ্যন্তরীণ দেশের অবস্থার প্রেক্ষাপটে আর এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়। এখন ধরুন বাজেট যখন প্রণয়ন করে যে কোনো সরকার, সেটা অন্তর্বর্তীকালীন হোক, রাজনৈতিক সরকার হোক, তারা কিছু অনুমান, কিছু বিশ্বাসকে মাথায় রেখে করে যে আন্তর্জাতিক বাজারে আমাদের এই পরিমাণ আমদানি হবে, আমদানির থেকে আমাদের এই পরিমাণ রাজস্ব আসবে। কারণ বাজেটের যে অর্থ যোগান দেয় সেটা কিন্তু সরকারের বাজেটে যে পূর্বাভাস করে সেটা কিন্তু মূল উৎসই কিন্তু হলো এনবিআর। আর নন এনবিআরের যেগুলো কিছু আছে মানে করের বাহিরে, সেগুলোতে আপনার কিছু টাকা আছে, এই মিলেই হলো সরকারের সংস্থান। ফলে প্রথম চ্যালেঞ্জ হলো যে এই অর্থটা যেটা বাজেটে আদায়যোগ্য, এনবিআরকে যেটা টার্গেট করা হয়েছে সেটা কিন্তু বাস্তবায়ন করাটা একটা চ্যালেঞ্জ, যেহেতু এটা একটা রাজনৈতিক সরকার নয় বিবেচনায়, ফলে এটা একটা চ্যালেঞ্জ। রাজস্ব আদায়ের বিষয়টাও এখানে মানে উল্লেখ করা হয়েছে যে যে টাকাটা রাজস্ব খাত থেকে যে অর্থ আদায় করা হবে সেটা অনেক এবারে বলা হচ্ছে। সেই চ্যালেঞ্জটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেটার সঙ্গে যেহেতু বিনিয়োগের সাথে, যেহেতু অর্থনীতির প্রবৃদ্ধিটাই হলো বিনিয়োগের সাথে, আবার বিনিয়োগে আমরা যদি সংকুচিত মুদ্রায় নীতিতে যাই এবং যদি ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, যারা এখান থেকে ব্যাংকের টাকা নিয়ে চলে গেছে, সেই টাকাটা না থাকার কারণে অর্থের মূল্যটা বেড়ে গেছে, যেটা কস্ট অফ ফান্ড। তো সেটা যারা বর্তমানে আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি তাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে বিনিয়োগটা আপনার পত্রপত্রিকা এবং তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে বিনিয়োগ স্থিমিত হয়ে গেছে। তাহলে বিনিয়োগ যেহেতু অর্থনীতির প্রবৃদ্ধির মূল জায়গায় হলো বিনিয়োগ, সেই জায়গায় যদি প্রবৃদ্ধি কম হয় তাহলে কিন্তু আবার চ্যালেঞ্জের কথাই চলে আসে যে তাহলে রাজস্ব আদায়টা কতটুকু হবে। ঠিক, আমি আসবো আপনার কাছে। জনাব খবির উদ্দিন আহমেদ, যেমনটা অনেক প্রশ্ন করেছিলাম, আপনার বাজেটটা কেমন আপনার কাছে মনে হচ্ছে এবারে বাজেটটা হচ্ছে অন্তর্বর্তী সরকার? আমার কাছে আসলে যেটা মনে হচ্ছে, এর আগের সরকার বিশেষ করে ট্যুরিজম শিল্পে যেভাবে বাজেট দিয়েছিল, এই সরকারও অলমোস্ট একই রকম দিয়েছে। এটাকে সরকারকে একটু দেখতে হবে। আমি আমার মাননীয় উপদেষ্টা ট্যুরিজম, ওনাকে আমি চিঠি লিখেছি গত কয়েকদিন আগে, যে এটাকে ওনাকে একটু খতিয়ে দেখার জন্যে। কারণ ট্যুরিজম শিল্প এমন একটি শিল্প, যে শিল্প একটা দেশকে মানে বিশ্বের খালি পরিচয় না, আজকে গার্মেন্টস সেক্টর যে টাকা ইনকাম হচ্ছে এর চেয়ে অনেক বেশি টাকা এই সেক্টরটা দিতে পারে যদি এটার প্রতি সরকার লক্ষ্য দেয়। এই জন্যে আমি মাননীয় উপদেষ্টাকেও লিখেছি। আমি গত এবিসিসিআই মিটিং এবং এনটিভির যে লাইভ টক শো হয়েছিল ওখানে আমি বিস্তারিত বলেছিলাম। সব মিলিয়ে সরকার যদি এদিকে একটু লক্ষ্য করে, ভাই যেমন বলতেছিল বিনিয়োগের কথা,
বিনিয়োগ শুধু দেশি বিনিয়োগ নয়, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, এই দুটি বিনিয়োগের ক্ষেত্রে এই বাজেটে ওগুলো রাখতে হবে যে কেউ হিউজ টাকা ইনভেস্ট করলো, তাদের 5 বছর তাদের ভ্যাট মুখ রাখবে, তাদের এক্সিট দিতে হবে। এই সমস্ত জিনিসগুলো যদি সহজীকরণ করা হয় তাহলে মানে বাংলাদেশে বিশ্বের যে কোনো দেশের থেকে আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের ট্যুরিজম জিনিস যেগুলো আছে, একমাত্র বরফ ছাড়া সবই আমাদের আছে। এটা একটু দরকার, একটু নার্সিং করা। আচ্ছা, আপনি বললেন যে গত সরকারের সময় যে বাজেট ঘোষণা করা হয়েছিল এবং এখন অন্তর্বর্তী সরকারের সময় যে বাজেট হয়েছে, কোনো পার্থক্য আপনার কাছে? খুব একটা পার্থক্য। কোন জায়গাগুলোতে আপনার মনে হচ্ছে যে পার্থক্য নেই? কেন মনে হচ্ছে? আমি আমার সেক্টরটাই বলবো যে সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, এখানে যে টাকা দেওয়া হয়, ট্যুরিজমের টাকা দেওয়াই হয় না, দেওয়া হয় না বললেই চলে। আচ্ছা, এই মন্ত্রণালয় দেওয়া হয় সেটা বিমানে চলে যায়। ট্যুরিজমকে অবহেলা করা অতীতে প্রচুর পরিমাণে হয়েছে, এখনো হচ্ছে। আচ্ছা, জনাব KSM মুস্তাফিজুর রহমান, আমি আপনার কাছে আবার আসছি। আপনার কাছে যে প্রশ্নটা আরেকটু করতে চাই, যেহেতু এটা অন্তর্বর্তী সরকারের একটি ক্রান্তিকালীন সময় পার করছে, সোজা কথা, এক কথা বলা যায়, নির্বাচিত সরকার নয়, এরকম সময়ে আপনি শুরুতেও বলেছেন, তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এমন সময়ে এই যে বাজেটটা ঘোষণা করা হয়েছে, এটা কতটুকু বাস্তবায়নযোগ্য বলে আপনি মনে করেন? বাস্তবায়ন করা কতটুকু সম্ভব হয় মনে করেন? দেখুন, বাজেট তো বাস্তবায়নের বাহিরে যেটা রেখেছে, যেটা ধরেন বাজেট ডেফিসিট কত হবে, এটা কিন্তু বাজেট নিজেই বলছে যে এই পরিমাণ ঘাটতি থাকবে। এবং এর ভেতরে আবার ধরুন বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ঋণ নিয়ে আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা উন্নয়ন বাজেটটা কিন্তু সম্পূর্ণ আপনার যে আমাদের যে রাজস্ব আদায় হবে তার বাহিরে। তো ফলে এটার চ্যালেঞ্জ থেকে যায় যে বাস্তবায়ন করাটার ঝুঁকিটাই হলো এখানে বড় ইয়ে। আমরা যেখানে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনো বাজেটেই কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই। তো ফলে এটা চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, উনি যেহেতু খুবই প্রজ্ঞাবান, উনি যখন এই দায়িত্বের বাইরে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনারা কিন্তু গবেষণা করা মানুষ। বাজেট করতে হলে বিস্তর গবেষণা লাগে। আপনার ভারতে স্বাধীনতার আগে জওহরলাল নেহেরু বাজেট করেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যখন দেশ স্বাধীন হয়েছে, কিন্তু নেতাজি সুভাষ বসু কিন্তু 30 সালে বাজেটের ধারণা দিয়েছে, দেশ তো একদিন স্বাধীন হবে। তিনি যখন পশ্চিমবঙ্গের মেয়র ছিলেন তখনই কিন্তু তিনি যে স্বাধীন দেশের বাজেটটা কেমন হবে সেটা হয়েছে। এখন ধরুন অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যে এসে নতুন যে বাজেট দিয়েছে, এনারা কিন্তু সময় পায়নি এটা নিয়ে গবেষণা করে করার জন্য। তবে তিনি যে বর্ণনা দিয়েছেন তার বাজেট বক্তৃতায়, সেটা কিন্তু খুবই চমৎকার। কারণ তিনি বলেছেন যে আমি এই বাজেটে অগ্রাধিকার খাতকে চিহ্নিত করেছি, আমি রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা নিয়েছি, আমি বিনিয়োগের বৃদ্ধির আমি প্রকল্প নিয়েছি, এবং কর নীতি সংস্কার, গুড গভর্নেন্সের কথা তিনি বলেছেন, এবং পরিশেষে বলেছেন একটি সাম্য কল্যাণমুখী রাষ্ট্র প্রণয়নের একটা ভিত্তি স্থাপনের এই বাজেট। তাহলে ওনার যে ন্যারেটিভটা, যে বর্ণনাটা, এটা কিন্তু অসাধারণ। 18 কোটি মানুষ যেটা চাচ্ছে তার বক্তব্যের মধ্যে এটা উঠে আসছে। এখন এটাকে বাস্তবায়ন করতে গেলে, যেমন ধরুন অগ্রাধিকার খাত যদি চিহ্নিত করেন, আমাদের বাজেটের অর্থনীতির মূল উৎসটা কোথায়, মানে অর্থনীতির যোগানটা কারা দেয়? অর্থনীতিতে যোগান দেয় কৃষি, কৃষির উৎপাদন বৃদ্ধি হতে হবে। অর্থনীতিতে যোগান দেয় হলো শিল্প, শিল্প কলকারখানার মিলের প্রোডাকশন বাড়তে হবে। অর্থনীতিতে যোগান দেয় সেবা খাত, যেটা আমাদের দেশের পরিবহন খাত, ব্যাংক, বিমা, ছোটোখাটো ট্রেড, দোকান, সেবা বলতে যেটা বোঝায়, সেটা ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল যে ফর্মেই হোক। তাহলে এই যে 3টা সেক্টরে অগ্রাধিকার খাত এবং এখানে বিনিয়োগ করা, সেটা কিন্তু সুস্পষ্ট করা নাই যে আমি কৃষিতে কোন সেক্টরকে আমি অগ্রাধিকার দিয়েছি, অগ্রাধিকার শিল্প হিসাবে ঘোষণা করেছি, এবং সেই শিল্পতে বিনিয়োগকারীরা সর্বাধিক গুরুত্ব দিয়ে, প্রায়োরিটি দিয়ে তারা এখানে যদি বিনিয়োগ করে, তাহলে আমার এত কোটি মানুষের কর্মসংস্থান হবে এবং তাদেরকে আমি এই সুবিধাটা আমি দেব, যেটা একটু আগে ভাই বলছিলেন। যে আমি ওনার কাছে একটু যাচ্ছি।
জনাব খবিরউদ্দিন আহমেদ, আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি যে যিনি বললেন যে বিনিয়োগের ব্যাপারটা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিনিয়োগ আসাটার সম্ভাবনা কতটা, মানে আপনার কাছে মনে হচ্ছে পজিটিভ বা বিনিয়োগ আসা সম্ভব কিনা? বিনিয়োগের কিন্তু পূর্ব শর্তটাই হচ্ছে বিনিয়োগ করে রিটার্ন নিতে হবে, এটা 1 নম্বর শর্ত না ভাই? রাইট। তারপরে বিনিয়োগ তখনই মানুষ করবে যে বিনিয়োগ করে সে বুঝবে তার বিনিয়োগটা করার পর সে বিনিয়োগ ডিস্টার্ব হবে না, নর্মালি সে সব কাজ করতে পারবে। তো এই মুহূর্তে প্রশ্ন যখন বললেন, আপনি জানেন যে আমাদের এই দীর্ঘ বেশ কত মাস ধরে যে একটা অবস্থা ভালো মন্দ চলছিল, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি ট্যুরিজম নিয়ে কথা বলছি, যে গত এই যে ঈদের বেশ কিছুদিন আগ থেকে আমি যেহেতু ট্যুরিজম শিল্পের সব কিছুর সাথে ইনভলভ আছি, হ্যাঁ, মানে ন্যাশনালি যেমন ট্যুরিজম শিল্পের বিভিন্ন নেতৃত্বে আমি আসি, তো সেখানে সব দেখলাম যে এই ঈদের আগের থেকে টিল টুডে আমরা কিন্তু ডিস্টার্ব হয়নি এবং আমাদের যথেষ্ট গেস্ট আছে। আচ্ছা, অবস্থা এই একইভাবে যায়, এই গতিটা যদি সরকার ধরে রাখতে পারে যে রাস্তাঘাটে কোনো কেউ ডিস্টার্ব হবে না, কোনো রিসোর্ট বা এস্টাবলিশমেন্টে কেউ কাউকে বিরক্ত করবে না, তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের এখন গেস্টটা ইন্ডিয়া যায় না, আমাদের গেস্ট আমরা পাচ্ছি। ইন্ডিয়া তো ভিসা বন্ধই। হ্যাঁ, যাই হোক, ভিসা বন্ধের আগেও কিন্তু যখন করোনা হয়েছিল তখনও কিন্তু বাংলাদেশের আমাদের এই যে ডোমেস্টিক ট্যুরিজম যেটা, সেটা কিন্তু বাড়ছে এবং ভালো বাড়ছে, অনেক ইনভেস্ট করেছে, অনেক ইনভেস্ট করে মাঝখানে একটু প্রবলেম মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেটা কেটে যাচ্ছে। আমার মনে হয় যে এটিকে সরকারকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে যে একজন ট্যুরিস্ট তার শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপদ থাকে। তাহলে সারা বিশ্বে কিন্তু এখন পর্যটন শিল্প একটা বড় শিল্প, এই শিল্পের কিন্তু জিডিপি সবচেয়ে বেশি জিডিপি, এবং আমরাও কিন্তু এগোচ্ছি, ভালোভাবে এগোচ্ছি। এটার জন্যে এটি একটু আগেও বললাম যে আমাদের সেদিন আমাকে 71 টেলিভিশনে লাইভে কোশ্চেন করছিল যে এখানে আমাদের রিসোর্ট বলেন, হোটেল বলেন, বিভিন্ন জায়গায় ভাড়া অনেক অনেক বেশি। আমি 100% দ্বিমত করিনি যে কিছু কিছু হোটেল রিসোর্ট আছে তারা অনেক টাকা বেশি টাকা নেয়, সেখানে সরকারের একটু যেমন ট্যুরিজম মিনিস্ট্রি আছে, ডিস্ট্রিক্ট ডিসিরা আছে, তারা একটু যদি নজর দেয়, যেমন রিসোর্টের যেমন একটা বিধিমালা তৈরি করতে আমি সহায়তা করেছিলাম, সেই বিধিমালা হওয়ার পরে অনেকে লাইসেন্স নিচ্ছে না, এই লাইসেন্সটা নেওয়া হতে হবে। অ্যাট দি সেম টাইম আজকের যে আলোচনা আপনি ডাকছেন আমাদেরকে, এটিও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কর অবকাশ দরকার, ভ্যাট কমানো দরকার, বিদেশ থেকে গাড়ি আনলে গাড়ির ডিউটি কম দরকার। কেন? তাহলে বিদেশে দেখা যাচ্ছে আমাদের যে সমস্ত দেশের কথা বলা হচ্ছে যে তারা কম ভাড়া নেয়, তার একটিমাত্র কারণ ওই সমস্ত আমি যে 3টার কথা বললাম, এই জিনিসগুলো তারা অনেক দেশে ট্যাক্স নেয় না, অনেক কিছুতে। এই জিনিসগুলো যদি আমাদের সরকার এই বাজেটে যদি এটা নেয়, আমি এটাকে কিন্তু আমি একাধিক টিভিতেও বলেছি, আমি লিখিতও বলেছি, একদম লিখিত আমাদের অ্যাডভাইজারকেও বলেছি এটা কথা বলার জন্য। এই জিনিসগুলো যদি করা হয় তাহলে কিন্তু আমাদের এই যে হোটেল ভাড়া অনেকে বলছে 20,000 25,000, কম হলেও 5,000 6,000, এগুলো কিন্তু অনেক কম মানে সম্ভব। এই জন্যে প্রত্যেকটা জিনিসটা লক্ষ্য দেখতে হবে, তাহলে বিনিয়োগ জন্য সুবিধা হবে এবং দেশের উন্নয়নের সহায়তা হবে। জি, ধন্যবাদ। আমি আবারও আসছি জনাব KSM মুস্তাফিজুর রহমান আপনার কাছে এই বিষয়ে জানতে চাইছি যে এবারে বাজেটে কি আপনার কি মনে হয় যে এটা মানে সমাজ বান্ধব, অর্থাৎ সামাজিক বৈষম্য দূর করার সম্ভাবনা, যেখানে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমাদের প্রধান উপদেষ্টা, তো এই সামাজিক বৈষম্যটা দূর করা এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে কি না? আপনার এক কথায় উত্তর তো এটা দেওয়া খুবই মুশকিল, তবে বাজেটের যে আকার এবং বাজেটের যে সমস্ত বরাদ্দ, সেখানে বর্ণনাতে আসছে যে একটা কল্যাণমুখী সমাজ করার জন্য বাজেট করা হয়েছে, কিন্তু এমন কোনো কর্মসূচি নাই যেটার মধ্য দিয়ে সমাজের বৃহত্তর জনগোষ্ঠী যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সেটা যদি করতে তাহলে কিছু ধারণা দিতে পারি, যেগুলো তাহলে ব্যাপক বিনিয়োগের কর্মসূচি নেওয়া দরকার ছিল। আমাদের দেশের দরিদ্র মানুষের সংখ্যা কৃষিতে, আমাদের শ্রমশক্তি ধরুন আমাদের কাজ করার মতো ক্ষমতা আছে এরকম মানুষের সংখ্যা প্রায় 12 কোটি। 12 কোটি মানুষের মধ্যে কোনো না কোনোভাবে অর্থের বিনিময়ে কাজ করছে প্রায় 7 কোটি মানুষ। 7 কোটি মানুষের মধ্যে 3.5 কোটি মানুষই কৃষি পেশার সাথে জড়িত, যারা অদক্ষ শ্রমিক। এদের মধ্যে প্রায় 20-21% তারা দস্তখত করতে পারে না, তারা টিপসই। যে আমি এটার সাথে একটু যুক্ত করে দিচ্ছি যে আপনি যে শ্রমিকদের মানে কৃষকদের কথা বললেন, শ্রমিকদের কথা, তাদের ক্ষেত্রে কতটুকু এটি মানে
মানে উপকার বয়ে আনবে বলে মনে করেন এই বাজেটটা? আমি এটা যুক্ত করে দিলাম। আমি সেই জায়গাটাই বলি যে আপনি যদি এই দেখুন 3.5 কোটি মানুষ, এটা আপনার কৃষি পেশার সাথে জড়িত এবং এই মানুষগুলোই গরিব। আপনি অর্থনীতিতে যোগান দিচ্ছে কৃষি, শিল্প এবং সেবা খাত। আপনি অর্থনৈতিক যদি রূপান্তর করতে চান তাহলে আপনার স্থানীয় সম্পদ যেটা আছে যে দেশে, সেটাকে নিয়েই আগাতে হবে। তো আমাদের দেশে কৃষিটাই হলো আমার প্রধান সম্পদ, অন্যতম, এবং সেটাকে ঘিরেই আপনাকে বাজেট সাজাতে হবে। আপনার সিঙ্গাপুর যদি বাজেট করে, ওরা কিন্তু কৃষিকে নিয়ে করবে না, ওরা ওদের বন্দরকে নিয়ে করবে। দুবাই যদি বাজেট করে তাহলে বন্দর ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনায় সমুদ্রের ব্যবহারটাকে যাতে মানুষ অবাধে আসতে পারে, পণ্য ওঠানামা করতে পারে, এটাই ওদের বাজেট। ট্যুরিজমটাও দুবাইয়ের সাথে মানে ইউএইর সাথে যুক্ত। ট্যুরিজম তো বাংলাদেশের আগামী 10 বছর 20 বছরের অর্থনীতিতে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ট্যুরিজম। এটা সেবা খাত। আপনাকে অর্থনীতির মূল ধরে ধরে বলতে হবে। আপনি এটা সার্ভিস ইন্ডাস্ট্রি, আমাদের দেশের অর্থনীতিতে সার্ভিস ইন্ডাস্ট্রিতে যাচ্ছে প্রায় 54% আপনার ন্যাশনাল ইনকামে। আপনার শিল্প থেকে যাচ্ছে 34%, আর কৃষি থেকে যাচ্ছে হলো একক সেক্টর হিসেবে কৃষি থেকে যাচ্ছে 10-12%। তা আপনি এই কৃষিতে যেখানে 10-12% অর্থনীতির ন্যাশনাল ইনকাম, সবচেয়ে কম কন্ট্রিবিউশন টু দ্য ন্যাশনাল ইনকাম, সেখানে আপনার সবচেয়ে বেশি মানুষ কাজ করছে। তা আপনি যদি একটা সাধারণ, আপনার ধরেন লেখাপড়া নাই, আপনি তো সহজেই বুঝতে পারবেন যে আমাদের দেশের যদি আমি দারিদ্র্য বিমোচন করতে চাই, আমি যদি দেশের একটা বৃহত্তর অর্থনৈতিক পরিবর্তন করতে চাই, একটা রেভলিউশন ঘটাতে চাই, তাহলে আমাকে বাজেটটা দিতে হবে কৃষিকে ঘিরে, কৃষি ভিত্তিক শিল্পকে ঘিরে। কৃষির ভবিষ্যৎই হলো কৃষি প্রক্রিয়াজাতকরণ। আপনি এটা যতক্ষণ পর্যন্ত, আপনি ওই যে ভারতের উদাহরণ দিতে হলো আমাকে, সেই নেতাজি সুভাষ বসুর দেশ স্বাধীন হয়নি, উনি বাজেট ধরছে। আমাদের বাজেটটা গবেষণা করে, আমাদের যে ধরেন 54টা মিনিস্ট্রি আছে আর কিছু বিভাগ আছে, এই বিভাগ এবং মন্ত্রণালয় এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের আন্ডারে আপনার হলো অধিদপ্তর পরিদপ্তর মিলে এখানে 10, 12, 15, 20টা পর্যন্ত আছে। তার বাহিরে প্রধান উপদেষ্টার কার্যালয় আছে, বিভিন্ন কমিশন আছে। এগুলোকে ঘিরে প্রত্যেকটার জন্য আপনার গবেষণা ভিত্তিক লোক বসায় দিয়ে একটা রাজনৈতিক সরকার যদি আসে, আজকে যদি আমাদের তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে ওনাকে বলতে হবে আমি 5 বছর পরে একটা বাজেট দেব। 5 বছর তিনি গবেষণায় লোক নিয়োগ করবে। এটা কি সম্ভব? সেটাই হবে। বাজেট তো প্রতিবার দিবেই, কিন্তু আমি 5 বছর ক্ষমতা থেকে যাওয়ার আগে 4র্থ বছরে যে আমি এমন একটা বাজেট দেব, যে বাজেট হলো আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জন আকাঙ্ক্ষাকে ঘিরে একটা দেশ হবে। সেই বাজেটটা আমি প্রথম বছরে দিতে পারবো না। আমি একটা গবেষণা সেল তৈরি করব, সেখানে কৃষি থেকে আমাদের দেশের দেশপ্রেমিক নীতি আছে, আদর্শ আছে, মূল্যবোধ আছে, দেশপ্রেম আছে, লেখাপড়া আছে, এরকম লোককে আমি কৃষির জন্য আমি 100 জন লোক দেব। আমি শিল্পের জন্য 200 জন লোক দেব। আমি সেবার জন্য 500 জন লোক দেব। এরা 4 বছর গবেষণা করে একটা বাজেট দেবে, যেটা হবে বাংলাদেশের বাজেট। আমরা তো জানি যে কতগুলো মডেলও আছে, মানে বাজেটের বিভিন্ন ধরনের মডেলের উপর ভিত্তি করে বাজেট ঘোষণা করা হয়। গবেষণার দিকটা আমি জানি না কতটুকু এখন পর্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের বাজেট ঘোষণার ক্ষেত্রে। আমি এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই যে খুব বেশি গবেষণা তখন আমাদের দেশের একটা বাজেট হবে। দেখুন আমাদের দেশের মূল জায়গাটা কোথায়? আপনি ব্যুরোক্রেটস, সিভিল সার্ভিস, সিভিল ব্যুরোক্রেটস, আপনার পুলিশ প্রশাসন এবং জুডিশিয়ারি, এই 3টা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা দেশের যিনি প্রধান হবেন, এটা তার সাথে থাকতে হবে। তিনি যত মন্ত্রণালয়ই নিক, এই 3টা মন্ত্রণালয় তার সাথে থাকতে হবে। সিভিল সার্ভিসে যারা আছে তাদের আচার আচরণ, বিধিমালা, পাবলিক সার্ভিসটা কিভাবে হবে, সেটা সম্পূর্ণ আইনের আলোকে, বিধিবিধানের আলোকে পরিচালিত হবে। জি, আমি আসবো আপনার কাছে। আপনি ট্যুরিজম রিসর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ট্রিঅ্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি। সেজন্য আপনার কাছে স্পেসিফিকলি এই বিষয়টা আমি জানতে চাইছি। সেটা হচ্ছে যে বেশিরভাগ, আমি সত্যি কথা বলতে, বাংলাদেশে কিন্তু ট্যুরিস্ট আসে না, ফরেন ট্যুরিস্ট খুব কম আসে। খুব বেশিরভাগ সব ভারত চলে যায়, এমনকি নেপালেও যায়, ভুটানেও যায়, মালদ্বীপস তো আছেই, শ্রীলঙ্কাতেও যায়, কিন্তু বাংলাদেশে আসতে চায় না।
এটার কারণ এবং বিদেশি পর্যটকদের আমাদের দেশে আকৃষ্ট করার ক্ষেত্রে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে এই বিষয়ে? আপনার সাথে আমি ইনিশিয়ালি একমত। আমরা যারা এই সেক্টরে হিউজ টাকা ইনভেস্ট করেছি, তারা বিদেশের বিভিন্ন দেশে, সেই জাপান থেকে আরম্ভ করে এবং বিভিন্ন লন্ডন থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া, সব জায়গায় আমরা মেলাতে অ্যাটেন্ড করছি। অ্যাটেন্ড করে আমরা ওই দেশ থেকে গেস্ট এনেছি, এর যথেষ্ট প্রমাণ আছে। কিন্তু আনার পরে যখন এদেশে দেখা গেল যে টুরিস্টরা আসলে তাদের নিরাপত্তার অভাব, কিছু ঘটনা যখন ঘটলো, তখন তারা রেড অ্যালার্ট দিয়ে দিল বিভিন্ন জায়গায় যে দেশে গেলে এই অবস্থা। এই কারণে বিদেশিরা আমাদের দেশে আসা কমায় ফেললো, অলমোস্ট অনেক বেশি কমায় ফেললো। কিন্তু তারপরেও যখন আমাদের দেশের লোকরা, তারাও বিদেশে প্রচুর যেত, আমি বলেছি, এখন কিন্তু আমাদের দেশের লোকরা একটা ম্যাক্সিমাম লোকরা কিন্তু আমরা যে সময় এস্টাবলিশমেন্টগুলো করেছি, এস্টাবলিশমেন্ট কোথাও কোথাও ঠিক আছে, আপনি বলতে পারেন যে ময়লা থাকে, সব জায়গায় তার ময়লা থাকে না, কিন্তু আমাদের যে এস্টাবলিশমেন্টগুলো হয়েছে, অনেক সুন্দর সুন্দর এস্টাবলিশমেন্ট অলরেডি হয়েছে এবং এগুলো চলতেছে এবং প্রচুর লোক এমপ্লয়মেন্ট হচ্ছে এবং অনেক গভর্নমেন্ট ট্যাক্স ভ্যাটও পাচ্ছে। কিন্তু এইগুলা মাঝে মধ্যে কিছু সব জায়গায় একটু ঝামেলা থাকে। যেমন ব্যবসা করতে গেলে, এগুলো একটু আগে ভাই বললো যে ব্যুরোক্র্যাটদের মানে কথা, গভর্নমেন্ট অফিসারদের কথা। হ্যাঁ, আমি নিজেও একসময় গভর্নমেন্ট অফিসার ছিলাম, কিন্তু অনেক সময় যেটা দেখি এখন দেখা যাচ্ছে যে সরকার সুন্দরভাবে ভালোভাবে কাজ করতেছে, দেখতেছে, সতর্ক বাণী দিচ্ছে, তোমরা ঠিক মতন কাজ করবা। তার ভিতর কিছু সংখ্যক লোক আছে অফিসার, তারা যেমন আমি ভেটে এই প্রশ্নে বলছি, একজনের একটা রিসোর্ট করলো, একজনের একটা পার্ক করলো, একজনের হোটেল করলো, হঠাৎ করে তার মর্জি মাফিক একটা কর বসা দিল, তাকে হিউজ টাকার একটা কর বসা দিল, তখন তাকে ব্যবসা ছেড়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না। এই দিকটাকে আমি খুব রিসেন্টলি সরকারকে অনুরোধ করতেছি, এরকম ধরনের যে গভর্নমেন্ট অফিসার যারা আছে তাদের যে অ্যালার্ট করে এবং তাদের এগেনস্টে অ্যাকশন নেয়। কারণ এই ট্যুরিজম সেক্টর ভাই বললো, এই সেক্টরটা এমন একটা সেক্টর যে সেক্টরটা কিন্তু অনেক সেক্টরের সাথে এর সাথে সংশ্লিষ্ট। মানে বিদেশ থেকে যদি একটা লোক আসে বা একজন ট্যুরিস্ট যদি বাইরে যায়, তার সাথে কমপক্ষে 10 জন লোক কাজ করে, এটা এমপ্লয়মেন্টের ব্যাপার না? এই সেক্টরটাকে সরকারকে নারিশ করতে হবে, বাজেট দিতে হবে এবং সিকিউরিটি আরও বাড়াতে হবে। বিশেষ করে রাস্তাঘাট, দেখা যাচ্ছে যে কোনো গেস্ট বিদেশ থেকে যদি কোনো গেস্ট আসে, বিশেষ করে বিদেশ থেকে, দেশ থেকেও, তারা কিন্তু শহর দিয়ে ঘুরতে চায় না, প্রত্যেকে চায় শহর থেকে দূরে, জি, যেখানে ফ্রেশ এয়ার, যেখানে ন্যাচারাল সব কিছু, সেখানে যেতে চায়। সেখানে যেতে হলে, সেখানে যাইতে হলে রাস্তাঘাট ক্লিয়ার রাখতে হবে। দেখা যায় মেন রাস্তা ভালো আছে, 10 কিলো 15 কিলো রাস্তা যাবে এলোমেলো, ঢুকতে অসুবিধা, এই সমস্ত জিনিসগুলো ডেভেলপ করতে। হ্যাঁ, অভ্যন্তরীণ কিছু ডেভেলপমেন্ট দরকার আসলে ট্যুরিজম সেক্টরটা খুবই দরকার এই করার জন্য। আর এগুলো হলে বাংলাদেশে আমার আগামী 10 বছরে এই সেক্টরই সবচেয়ে বেশি রেভিনিউ দেবে। আচ্ছা, জি, আমি আসবো। আমি একটু আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি, সেটা হচ্ছে যে আপনি একজন সফল ব্যবসায়ী সংগঠক, তো আগামী 22 জুন 2025-26 অর্থবছরের বাজেটটা পাশ হতে যাচ্ছে। আপনার পক্ষ থেকে কোনো উপদেশ কিংবা পরামর্শ রয়েছে কিনা এই ক্ষেত্রে? এখন যেহেতু পাশ হয়নি, আমি বলবো যে আমি সরকারকে অনুরোধই করব যে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য বিধিবিধান যেটা আছে বা নাই, আপনার বাজেটে এটা সুরক্ষা দেওয়ার সুযোগ আছে। জি, সেটা হলো একটা। আর অর্থনীতিকে যদি চাঙ্গা করতে চান, তাহলে কনজামশন বাড়াতে হবে, মানে মানুষের তার ভোগ বাড়তে হবে। মানে দোকান পাট, ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, সমস্ত জায়গায় মানুষের অর্থনৈতিক লেনদেন বাড়াতে হবে। অর্থনৈতিক লেনদেন বাড়াতে গেলে তার ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। তার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে আপনার ইনফ্লেশনের কারণে, মুদ্রাস্ফীতির কারণে। আপনার মুদ্রাস্ফীতি কমানোর জন্য সরকার যে ব্যবস্থাপনা নিয়েছে, সংকুচিত মুদ্রা অর্থনীতি, এটা আরও আমার মুদ্রাস্ফীতিকে আরও বেগবান করবে। তাহলে একমাত্র উপায় হলো উৎপাদন বাড়ানো। উৎপাদনটা আমি কোথায় বাড়াবো? আমি হলো কৃষিকে প্রোডাকশন বাড়ানোর লক্ষ্যমাত্রা দ্বিগুণ 3 গুণ করব। শিল্পের উৎপাদনের যেগুলো আপনার নতুন নতুন অনেক কাঁচামাল, তারপরে ধরুন সেখানে ইউটিলিটি, গ্যাস, বিদ্যুতের সংযোগ যাতে ব্যাহত না হয়, আমাকে উৎপাদনও বাড়াতে হবে, কনজামশনও বাড়াতে হবে। নতুন নতুন খাত কি খোলার একটা বিষয়, যেমন ধরুন কৃষিক্ষেত্রেই যদি বলি যে কৃষকের উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ হলো কীটনাশক। এটা দেশে যেগুলো উৎপাদন হচ্ছে সেগুলোকে আমদানি যাতে না হয়, যেটা উৎপাদন হচ্ছে আর যেটা আমদানি হচ্ছে এখনো উৎপাদন হয়নি,
সেটার ক্ষেত্রে ভিন্ন কথা। এবং এই কৃষির উপরে নির্ভরশীল যেগুলো শিল্প, এগুলোকে অগ্রাধিকার শিল্পের মধ্যে নিয়ে আসতে হবে, প্রায়োরিটি সেক্টর হিসেবে আনতে হবে। যে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইছি, আকর্ষণীয় করে দিতে হবে যাতে মানুষ এখানে বিনিয়োগ করে। জি, আমি একটু ছোট্ট করে আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি, সেটা হচ্ছে যে যেহেতু আপনি গবেষণায় জোর দিয়েছেন যে বাজেট ঘোষণার সময় গবেষণাটা যেন যোগ করা হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাজেট ঘোষণা করা হয়ে যায়, সমালোচনাটা পরে হয়, গবেষণায় খুব একটা জোর দেওয়া হয় না। এত বছরে কেন গবেষণাটায় এত মনোযোগটা দেওয়া হয়নি? না, গবেষণা করেই করা হয়েছে। আপনি যে বাজেটটা হয়েছে এটা কিন্তু আমরা যেমন একটা বাজেট যেটা সরকার ঘোষণা করেছে, আমাকে আহ্বান জানিয়েছেন, ওনাকে আহ্বান জানিয়েছেন, আরও 10 জন 20 জনকে ডাকবেন, কিন্তু আধা ঘন্টায় কিন্তু তিনি অনেক ভুল ধরবে, এটা হয় নাই, ওটা হয় নাই, সেটা হয় নাই। কিন্তু বাজেট প্রণয়ন কিন্তু এত সহজ না। হ্যাঁ, যে দেখা যায় যে বাজেট ঘোষণা করা হয়, সবাই যেন অপেক্ষায় থাকে যে একটা সমালোচনা করবে বা কিন্তু রেডি থাকে। এই সমালোচনাটা যেটা বেশি, এই সমালোচনাটা যারা বাজেটের গভীরে যাবে, একটা বাজেট প্রণয়ন এত সহজ না। আপনি হয়তোবা আমরা চট করে বলি এটা ঠিক না, এটা ঠিক না, আপনি একটা অনুমান করতেছেন আমার এত টাকা ইনকাম হবে, সেই ইনকামের উপরে আপনি কিছু বিশ্বাসকে অবলম্বন করে আপনি ধারণা করেছেন, এবং আপনার উন্নয়ন প্রকল্প চলমান অনেক প্রকল্প রয়ে গেছে, সেটাকে বাদ দিয়ে নতুন প্রকল্পে যাওয়া। এই যে আমি তো এতক্ষণ বাজেটের বিপক্ষে বললাম, এখন যদি যেহেতু আমাকে সুযোগ দিলেন, এটা গবেষণা করেই করা হয়েছে, কিন্তু বিস্তৃত গবেষণা করে আমাদের দেশের জন্য অগ্রাধিকার খাত, যেটা মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু তার বর্ণনায় অসাধারণ বলেছেন যে অগ্রাধিকার খাত আমি চিহ্নিত করেছি, কিন্তু ওটা করা হয় নাই পুরাপুরি। উনি বলেছেন রাজস্ব বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলো যেগুলো ন্যারেটিভ যেগুলো আছে এগুলো অসাধারণ, এগুলোকে নিয়েই গবেষণা করে এর যে পারফেকশন, এটার যে ভালোর তো শেষ নাই, এন্ডলেস। আপনার এটাকে বেটার করার জন্য বিস্তৃত গবেষণা করে আমাদের দেশের জন্য উপযোগী অগ্রাধিকার খাত চিহ্নিত করে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়া, নতুন ইন্ডাস্ট্রি করা, আমদানির বিকল্প পণ্য এখানে তৈরি করা, এগুলোকে অগ্রাধিকার খাত দিয়ে করা হবে। এবং আমাদের যেহেতু ধরুন 12 কোটি মানুষ যেহেতু আমাদের এখানে কর্মক্ষম আছে, তাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট যদি না করেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ায়া আমি কয়জনকে আমি চাকরি দিতে পারতেছি, আপনি ভোকেশনাল ট্রেনিং দিয়ে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট দরকার, যেটা ট্রিলিয়ন ডলারের বাজার হলো আন্তর্জাতিক বাজার, সেই বাজারের জন্য কি আমি লোক তৈরি করতে পেরেছি? পারি নাই। জি, অনেক ধন্যবাদ জনাব কে এস এম মুস্তাফিজ। আমি সবশেষ একটু ছোট্ট করে খুবই সংক্ষেপে জনাব খবিরউদ্দিন আহমেদ আপনাকে জানতে চাইছি, আপনার পক্ষ থেকে কোনো উপদেশ বা পরামর্শ আছে কিনা এই বাজেটে? আপনি লাস্ট আমাকে যে কোশ্চেন করলেন, এই সেক্টরকেও বিদেশ থেকে লোক আনতে হলে কি করতে হবে, এরকম একটা কোশ্চেন ছিল এখানে। আমার প্রশ্ন এটার মেন হচ্ছে সন্ধ্যার পরে আমাদের কি 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 করার আছে। এটা সারা বিশ্বের মুসলিম কান্ট্রিতে যদি যান, দেখবেন যে সন্ধ্যার পরে ক্যাসিনো আছে কাদের জন্য? বিদেশিদের জন্য, আমাদের লোকের জন্য না। দিস ইজ ফর দ্য ফরেনার্স। এট দি সেম টাইম এক্সক্লুসিভ জোন, এক্সক্লুসিভ জোন হবে যেখানে আপনার বার বলেন, এটা বলেন, ওই জায়গায় সন্ধ্যার পর আড্ডা মারবে, ওটাও বিদেশিদের জন্য। এই দুটো জিনিস যদি হয়, তখন আমরা বিদেশে মার্কেটিং ভালোভাবে করি, বিদেশি টাকা আমাদের প্রচুর আসবে। জি, অনেক ধন্যবাদ জনাব খবিরউদ্দিন আহমেদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। দর্শক, আজকের এশিয়ান বিজনেস এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে একই দিনে একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।